উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী, প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায়। বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় বা পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিভিন্ন পদ্ধতি এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। যে কোনো শাস্ত্রের প্রকৃতি বলতে বোঝায় সেই শাস্ত্রের অন্তর্নিহিত ধর্ম বা বৈশিষ্ট্যকে। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করলে আমরা বুঝতে পারবো এটি কী ধরনের শাস্ত্র। যদি আমরা রাষ্ট্রবিজ্ঞান শব্দটিকে বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারবো রাষ্ট্রের বিজ্ঞানকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। কিন্তু সত্যিই কি এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যেতে পারে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে এটি হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতানুসারে রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান। ওনাকে অনুসরণ করি পরবর্তীকালের কিছু রাষ্ট্রবিজ্ঞানীগণ, যেমন জা বোদা, টমাস হবস, চার্লস লুই দা মন্তেস্কু, ব্লুন্টসলি, গেটেল, লর্ড ব্রাইস, ফ্রেডরিক পোলক, জর্জ ক্যাটলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ এবং আচরণবাদী বা আধুনিককালের আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলে বর্ণনা করেছেন। অপরপক্ষে অগাস্ট কোঁত সহ বাকল, মেইটল্যান্ড, গোখেল, গিলক্রিস্ট প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলে মনে করেন না। আমরা বিজ্ঞান বলতে সাধারণত বুঝি প্রাকৃতিক বিজ্ঞানকে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান হলেও প্রাকৃতিক বিজ্ঞান নয়, এটি একটি সামাজিক বিজ্ঞান। তাই প্রাকৃতিক বিজ্ঞানের সঙ্গেই স্বভাবতই রাষ্ট্রবিজ্ঞানের কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন প্রাকৃতিক বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানকে পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিবেশে বারবার পরীক্ষার মাধ্যমে জ্ঞান আরোহণ করা সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞানে যদিও প্রাকৃতিক বিজ্ঞানের মতো পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিবেশে জ্ঞান আরোহণ সম্ভব নয়, তবুও পর্যবেক্ষণ, পরীক্ষণ, শ্রেণীবিভক্তকরণ, কার্যকারণ সম্পর্কের বিশ্লেষণ প্রভৃতির মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও অন্যান্য যে কোনো বিজ্ঞানের মতো সুসংবদ্ধ, পদ্ধতিগত এবং যুক্তিনির্ভর জ্ঞান অর্জন করা সম্ভব। এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণা মূলত মূল্যমান নিরপেক্ষ হয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে গবেষকের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক মতাদর্শ কিংবা আর্থসামাজিক অবস্থান, আরও স্পষ্টভাবে বলতে গেলে তার সমকালীন সমাজের প্রভাব সেই রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার ওপর প্রভাব ফেলতে পারে। ফলে তা মূল্যবান সমন্বিত হয়ে ওঠে, অর্থাৎ তার মধ্যে উচিত, অনুচিত বা নিজস্ব মতামত জায়গা পেয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ভৌতবিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানে তথ্যাদি সংগ্রহ, বিশ্লেষণ, গণিত, পরিসংখ্যান, সংখ্যায়ন প্রভৃতি পদ্ধতির দ্বারা সাফল্যের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে বিষয়মুখী ও মূল্যমান নিরপেক্ষ করে তোলা সম্ভব। আবার ভৌতবিজ্ঞানীরা তত্ত্ব ও তথ্যকে সমান গুরুত্ব দেন, মানে আনুমানিক এবং ইনফরমেশন বা বাস্তবিক দুটো বিষয়কেই ভৌতবিজ্ঞানে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। আরও স্পষ্টভাবে বলা ভালো, বাস্তবিক বিষয়কে এবং পরীক্ষালব্ধ বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয় তত্ত্বের থেকে অনেক বেশি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে বৈজ্ঞানিক অনুশীলন অপেক্ষা দার্শনিক চিন্তাভাবনা ও মতামতকে অধিক প্রাধান্য দেওয়া হয়। তাই অনেকের মতে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা সঠিক নয়। কিন্তু
সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র তত্ত্ব নির্ভর ও প্রতিষ্ঠান কেন্দ্রিক রূপে আলোচনা করলেও বর্তমানের রাষ্ট্রবিজ্ঞানীরা, বিশেষত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা, তথ্য ও তত্ত্ব উভয়ের ওপরই সমান গুরুত্ব আরোপ করেন। যেমন মার্ক্সবাদী রাষ্ট্রদার্শনিকরা বা মার্ক্সবাদীরা ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে সমাজ বিকাশের ধারাটিকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন। তাই কিছু রাষ্ট্রবিজ্ঞানীর মতে রাষ্ট্রবিজ্ঞানও ভৌতবিজ্ঞানের মতোই তথ্য এবং তত্ত্ব উভয়কেই সমান গুরুত্ব দেয়, তাই এটিও এক ধরনের বিজ্ঞান। আবার প্রাকৃতিক বিজ্ঞান যেমন পদার্থবিজ্ঞান বা গণিত বা রসায়ন, যেহেতু প্রতিটি বস্তু বা বিষয়, প্রাকৃতিক বিজ্ঞানের যে সমস্ত আলোচনার বিষয়বস্তু সেগুলি যেমন নির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম অনুসারে চলে, সেরকম কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে না। যেহেতু নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়বস্তু চলে, তার জন্য তাদের সম্পর্কে একটি সর্বজনগ্রাহ্য বা সর্বক্ষেত্রে কার্যকর নির্দিষ্ট সূত্র বা সাধারণ সূত্র বা নিয়ম প্রয়োগ করা যায়, যার ফলে ভবিষ্যৎবাণী করা যায় বা ভবিষ্যতের ফল নির্ধারণ করা যায়। সেই ধরনের সূত্র প্রয়োগ করে কোনো একটি প্রাকৃতিক বিজ্ঞানের বিষয়ের বা প্রাকৃতিক বিজ্ঞানের সমস্যা সমাধানের জন্য রাস্তা বলে দেওয়া যায় এবং সেই ধরনের পরিস্থিতির ফল কী হতে পারে বা সম্ভাব্য ফল কী হতে পারে তা আগের থেকেই বলে দেওয়া যেতে পারে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে তেমন সার্বজনীন বা অবিচল সূত্র নেই, যা সব সময় সব সমাজে একইভাবে প্রযোজ্য হয়। সামাজিক কাঠামো, রাজনৈতিক ব্যবস্থা প্রভৃতির পার্থক্যের ফলে দেশের বিভিন্ন অংশে, বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে, এমনকি বিভিন্ন সময়ে একই বিষয়ের ওপর গবেষণার পরিণতি ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক পরিস্থিতি, জনমত, নেতৃত্বের বৈশিষ্ট্য ইত্যাদি পরিবর্তনশীল হওয়ায় বিপ্লব বা নির্বাচনের ফলাফল সম্পর্কে নির্ভুল ভবিষ্যৎবাণী করা যায় না। কিন্তু অনেক রাষ্ট্রবিজ্ঞানীর মতে প্রাকৃতিক বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণীবিভক্তকরণ প্রভৃতি পদ্ধতিতে লব্ধ জ্ঞান থেকে কতগুলি সাধারণ নিয়ম বা সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব। এই প্রসঙ্গে লর্ড ব্রাইস বলেছেন যে মানুষের রাজনৈতিক আচার আচরণ জটিল হলেও তার মধ্যে একটা সুসামঞ্জস্য লক্ষ্য করা যায়, আর এই সুসামঞ্জস্যের ওপর ভিত্তি করেই রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন সূত্র এবং ভবিষ্যৎবাণী করা সম্ভব। এছাড়াও কোনো বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশের একটা ঐতিহাসিক ধারাবাহিকতা লক্ষ্য করা যায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অনেকের মতে এই ধরনের ধারাবাহিকতা লক্ষ্য করা যায় না। এই ধরনের রাষ্ট্রবিজ্ঞানীর মধ্যে অগাস্ট কোত অন্যতম, যার মতে রাষ্ট্রবিজ্ঞানে কোনো ধারাবাহিকতা নেই। কিন্তু এই তথ্যকে সম্পূর্ণভাবে ভুল বলাই যেতে পারে, কারণ জন্মলগ্ন থেকেই রাষ্ট্রবিজ্ঞান এক একটি স্তর অতিক্রম করে বর্তমান অবস্থায় পরিণত হয়েছে। যেমন প্রাচীন যুগের দর্শন নির্ভর রাজনীতিকে বিবর্তনের একটি বিশেষ স্তরে মেকিয়াভেলি নীতিশাস্ত্র নিরপেক্ষ বিজ্ঞানে পরিণত করেছেন, অর্থাৎ দর্শন থেকে মুক্ত করেছেন বা সম্পূর্ণভাবে দার্শনিক ভিত্তি বা তত্ত্ব নির্ভর রাষ্ট্রনীতিকে একটি বিজ্ঞান নির্ভর বা তথ্যমূলক রাষ্ট্রনীতিতেও পরিণত করেছেন। রাষ্ট্রবিজ্ঞানে মূলত মানব আচরণ ও সামাজিক প্রক্রিয়া নিয়ে বর্ণনা করা হয়। মানুষের চিন্তা, বিশ্বাস, আবেগ, সংস্কৃতি সবই পরিবর্তনশীল, যার জন্য রাজনৈতিক ঘটনা ব্যতিক্রমী এবং অনির্দিষ্ট হয়। অধ্যাপক গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞানে কোনো স্থির, নির্দিষ্ট এবং সমভাবাপন্ন সূত্রের সন্ধান পাওয়া মুশকিল, কারণ বিষয়বস্তু প্রায়ই পরিবর্তিত হয় এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া বিভিন্নভাবে এবং অনেক ক্ষেত্রে অভাবনীয়ভাবে ঘটে যায়। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুতে বৈজ্ঞানিক নিয়ম প্রয়োগ করা কঠিন। কিন্তু লর্ড ব্রাইস বলেছেন মানুষ মননশীল এবং ইচ্ছাশক্তি সম্পন্ন, তবুও তার রাজনৈতিক আচার আচরণের মধ্যে যথেষ্ট সামঞ্জস্য লক্ষ্য করা যায়।
রাষ্ট্রবিজ্ঞানীগণ এই সাদৃশ্যমূলক আচরণের বিশ্লেষণের দ্বারা সুসংবদ্ধ জ্ঞান এবং সাধারণ সূত্রসমূহ নির্ধারণ করেন, যা ভবিষ্যৎ সমস্যা সমাধানের পথনির্দেশ করে। তাই তার মতে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যেতেই পারে। বাস্তবে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান হলেও প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিজ্ঞান নয়। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান। আমরা জানি মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের সমাজ জীবনের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামাজিক জীবনের জটিলতাও বাড়তে থাকে। সেই জটিলতাগুলির সমাধানের জন্যই মানুষ সমাজ জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা শুরু করে এবং সৃষ্টি হয় বিভিন্ন সমাজ বিজ্ঞানের, যারা মানব সমাজের বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে। রাষ্ট্রবিজ্ঞান মানব সমাজের রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করে, তাই এটি এক ধরনের সামাজিক বিজ্ঞান। এই রকম আরও কিছু সামাজিক বিজ্ঞানের কথা আমরা বলতে পারি, যেমন ইতিহাস হলো আরেকটি সামাজিক বিজ্ঞান, যা মানব জীবনের অতীত নিয়ে আলোচনা করে। ঠিক সেই রকম সমাজ জীবনের নীতি বা নৈতিকতা নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে বলা হয় নীতিশাস্ত্র। এরকম বহু সামাজিক বিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান এক ধরনের সামাজিক বিজ্ঞান। মানুষের সামাজিক জীবনের মতো মানুষের সামাজিক জীবনের অন্যান্য দিকের মতো রাজনৈতিক জীবন সম্পর্কেও মানুষের জ্ঞান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যার ফলস্বরূপ অন্যান্য বিজ্ঞানের মতোই রাষ্ট্রবিজ্ঞানেও কতগুলি সাধারণ সূত্র ও ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়েছে। মানুষের এই ধরনের রাজনৈতিক জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অর্থাৎ এমন এক বিজ্ঞান বলেছেন যেই বিজ্ঞান সম্পর্কে আমরা অনেক জ্ঞান আরোহণ করেছি এবং আরও বেশি জ্ঞান আরোহণ করতে চলেছি। কিন্তু প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে যেরকমভাবে পরিবেশ নিয়ন্ত্রিত রেখে গবেষণাগারে গবেষণা করা যায়, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সেরকমটা সম্ভব নয়। কারণ রাষ্ট্রবিজ্ঞানের গবেষণাগার হলো সমগ্র সমাজ এবং গবেষণার বিষয়বস্তু হলো মানুষ। উভয়ই পরিবর্তনশীল। তাই অন্যান্য বিজ্ঞানের মতো সর্বত্রই এক এবং অভিন্ন সূত্র নির্মাণ করা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সম্ভব নয়। এই সব ত্রুটি বিচ্যুতির জন্যই লর্ড ব্রাইসের মতে রাষ্ট্রবিজ্ঞান আবহাওয়াবিদ্যার মতোই অসম্পূর্ণ বিজ্ঞান। অর্থাৎ প্রগতিশীল হলেও এটি আবহাওয়াবিদ্যার মতোই অসম্পূর্ণ বিজ্ঞান। সমাজ ও রাজনীতির আলোচনায় অনুরূপ দৃষ্টান্তের অভাব দেখা যায়। অর্থাৎ একই ধরনের পরিস্থিতি বারবার সমাজে হয় না। একেবারে অনুরূপ দৃষ্টান্ত অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। তাই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যে সমস্ত তত্ত্ব বা ভবিষ্যৎবাণী করা হয় সেগুলি খানিকটা অসম্পূর্ণ থেকে যায়। এই কারণে 1960-এর দশকের মার্কিন ঐতিহাসিক টমাস এস কুন রাষ্ট্রবিজ্ঞানকে প্রাক দৃষ্টান্তমূলক বলে অভিহিত করেছেন। অর্থাৎ আগের দৃষ্টান্ত থেকে আমরা শিখি ঠিকই, কিন্তু পুরোপুরি পরীক্ষামূলক নয়। আমরা জাস্ট উদাহরণের ভিত্তিতে শিখছি, পরীক্ষার মাধ্যমে নয়। এখানে উল্লেখযোগ্য যে যেহেতু উচ্চ মাধ্যমিকে এমসিকিউ ধরনের কোশ্চেন আসে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আসে, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে কী ধরনের বিজ্ঞান বলেছেন এই প্রশ্ন আসতেই পারে। এবং এই ধরনেরও প্রশ্ন আসে রাষ্ট্রবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান, মানে এটি কি সামাজিক বিজ্ঞান নাকি প্রগতিশীল বিজ্ঞান। এক্ষেত্রে আরও 4টে হয়তো অপশান দিয়ে দেওয়া হলো, ভৌত বিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান নাকি প্রগতিশীল বিজ্ঞান। তোমাদের প্রগতিশীল বলতে হবে, বা স্থিতিশীল বিজ্ঞান না প্রগতিশীল বিজ্ঞান, সেক্ষেত্রেও প্রগতিশীল উত্তর দিতে হবে। এই ধরনের কোশ্চেন খুব আসে। রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারের অতীত ও বর্তমান অবস্থা সম্পর্কে একটি তুলনামূলক আলোচনার সাহায্যে ভবিষ্যতের জন্য আদর্শ রাষ্ট্র এবং আদর্শ সরকার কেমন হওয়া উচিত তার দিক নির্দেশ করা হয়। এদিক থেকে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানকে একটি বিশ্লেষণমূলক বিজ্ঞান এবং উদ্দেশ্যমূলক বিজ্ঞান হিসেবে অভিহিত করা যেতেই পারে।
যেহেতু এটি একটি উদ্দেশ্যমূলক বিজ্ঞান এবং এর উদ্দেশ্য হলো আদর্শ রাষ্ট্র গঠন করা, তাই উচিত অনুচিত কাম্য বা পরিত্যাজ্য পরিস্থিতির নির্দেশ দেওয়া রাষ্ট্রবিজ্ঞানের কাজ। তাই বলা যেতে পারে রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান নিরপেক্ষ নয়, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বের মধ্যে ঔচিত্য অনৌচিত্য নির্দেশ করে এবং সেই ঔচিত্য অনৌচিত্য অনেকটাই তাদের মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়। যদিও আচরণবাদী রাষ্ট্রদার্শনিকরা রাষ্ট্রবিজ্ঞানকে তথ্য নির্ভর এবং সংখ্যায়ন নির্ভর করে উপস্থাপন করেন এবং তাদের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মূল্যমান নিরপেক্ষ, তবুও আচরণবাদীদের এই কথা সম্পূর্ণভাবে সত্য নয়। রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান নিরপেক্ষ নয়, কারণ প্রতিটি মানুষের মধ্যেই মূল্যবোধ নিহিত থাকে। রাষ্ট্রবিজ্ঞানীরাও এর ব্যতিক্রম নয়। প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানী যে সময়কাল এবং যে সমাজ ব্যবস্থার অংশ, সেই সমাজ ও সময়ের বিধিবিধান ও মূল্যবোধগুলি অর্থাৎ মূল্যবোধগুলি তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। তাই পুরোপুরি মূল্যবোধ নিরপেক্ষ হয়ে বা মূল্যমান নিরপেক্ষ হয়ে তাদের পক্ষে কোনো তত্ত্ব উপস্থাপন করা সম্ভব নয়। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তুই হলো মূল্যবোধ সম্পন্ন মানব সমাজ। তাই মূল্যমান নিরপেক্ষ রূপে সেই সমাজের কঠিন বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব নয়। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য হলো আদর্শ রাষ্ট্র তথা আদর্শ সমাজ গঠন। ন্যায় অন্যায় মূল্যবোধকে উপেক্ষা করে এই ধরনের উদ্দেশ্য সাধন কখনোই সম্ভব নয়। তাই বলা যেতে পারে রাষ্ট্রবিজ্ঞান কখনোই মূল্যমান নিরপেক্ষ শাস্ত্র নয়। বাস্তবে রাষ্ট্রবিজ্ঞান একটি পরিবর্তনশীল ও গতিশীল সমাজবিজ্ঞান। এটি একদিকে যেমন আদর্শ ও নীতির ভিত্তিতে মানব সমাজের রাজনৈতিক দিকের তাত্ত্বিক বিশ্লেষণ করে, অন্যদিকে তেমনি বাস্তব সমস্যার সমাধানে প্রয়োগযোগ্য জ্ঞান ও ভবিষ্যৎবাণীও প্রদান করে। যেমন ঔচিত্য অনৌচিত্য নির্দেশ করে, তেমনি তথ্য ও পূর্ব উদাহরণের সাহায্যে ভবিষ্যৎবাণী করতেও সক্ষম। এর প্রকৃত বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান মানব সমাজের উন্নয়ন এবং সুশাসনের জন্য একটি অপরিহার্য বিষয়। এই হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং এরকমই আর কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।